২০২৪ সালের জুলাই মাসের প্রতিটি দিনই ছিল উত্তাল, প্রতিটি দিনই ছিল প্রতিবাদের, প্রতিরোধের। প্রতিটি মুহূর্ত ছিল শোষকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারুণ্যের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার। ১৯ জুলাইও ছিল তেমনি অগ্নিঝরা একটি দিন। ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্তত ৬৭ জন নিহত হন। শুধু ঢাকাতেই নিহত হন ৬২ জন। ঢাকার বাইরে রংপুরে ২ জন, সাভার, সিলেট ও নরসিংদীতে ১ জন করে মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত হন কয়েক শতাধিক মানুষ। হাসপাতালগুলোতে লেগে যায় গুলিবিদ্ধ মানুষের ভিড়। এদিন বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়িতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, রামপুরা, উত্তরা ও মহাখালীতেও সংঘর্ষ হয়। সেদিন বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ থাকায় প্রেসক্লাব ও পল্টন এলাকা জুড়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকার বাইরে খুলনার শিববাড়ি, ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, মানিকগঞ্জ, রাজশাহী, বরিশাল, সিলেট ও গাজীপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। গোলযোগের মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। সেদিন বিআরটিএ ভবন ও পিবিআই কার্যালয় সহ অনেক সরকারি বেসরকারি ভবন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রামপুরা থানা ও রামপুরা পুলিশ ফাঁড়ে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুরবী পর্যন্ত ৫টি পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করা হয়। বনানীতে বিআরটিএর সদর কার্যালয়, মিরপুরে অবস্থিত সংস্থাটির মেট্রো ১-এর কার্যালয়, মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মিরপুরে বিআরটিএ অফিসে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এদিন মেট্রো রেলের গাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। ব্যাপক ক্ষতি হওয়ায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে ঢাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচলও বন্ধ ছিল। ১৯ জুলাই শুক্রবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। র্যাবের পক্ষ থেকে সবসময় তা অস্বীকার করা হলেও বিভিন্ন ভিডিও ফুটেজে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সেদিন বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তাদের শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অন্যদিকে সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনার প্রস্তাবকে নাকচ করে দিয়ে ৯ দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের অভিভাবকরাও। সন্তানের পাশে অভিভাবক শীর্ষক ব্যানারে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেন সর্বস্তরের অভিভাবক সমাজ। এদিকে শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ৩ মন্ত্রীর প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন কোটা সংস্কার আন্দোলনের ৩ নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং হাসিব আল ইসলাম। সরকারের মন্ত্রীদের মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সেখানে সরকারের কাছে ৮ দফা দাবি পেশ করেন সমন্বয়ক সার্জিস আলম। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে শুক্রবার রাতে গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিজিবির ডিজি ও ডিএমপি কমিশনার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ১৯ জুলাই রাত ১২টা থেকেই সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয় সেদিন মধ্যরাতেই। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।